সারা রাত্রিরের বৃষ্টিতে আমাদের অবস্থা দেখো, পাতকোতলা পুরো ডুবে গেছে। তার মধ্যে ওই বাথরুমের ওদিকটাতেও পুরো ডুবে গেছে, অনেকটা করে জল হয়ে গেছে। আসলে কি বলতো, ড্রেনটা ভর্তি হয়ে গেছে, তো আমাদের ড্রেন থেকেই জলটা আর কি এত দূর চলে এসছে। সামনেটা জল ওঠেনি, তো পাতকোতলাটাই উঠেছে আর ওই বাথরুমের ওদিকটায় জল উঠেছে। তো এর থেকে বেশি যদি জল হয় তো তখন দেখবো আরও বেশি জল উঠে গেছে। আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে, দেখতে পাচ্ছ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। আর এই বৃষ্টির মধ্যেই ঘরের কাজকর্মগুলো আমাকে করতে হবে। এইমাত্র ঘুম থেকে উঠলাম, উঠেই দেখছি এই অবস্থা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি পূজা। আমার এই ছোট্ট পরিবারে নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন ওই 7টার মতো বাজে, 7টা বাজতে হয়তো 5 মিনিটের মতো বাকি আছে। এইমাত্র ঘুম থেকে উঠলাম আর আজকে হচ্ছে মঙ্গলবার। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি এই ব্লগটা ভালো লাগবে। বাইরে যা পরিমাণে বৃষ্টি হচ্ছে তো এতে তো বাইরে কাজ করতে গেলেই ভিজে যাব, তাই এখন বাইরের কাজকর্ম করব না। আর আজকে একটু এত সকাল সকাল কেন উঠেছি বলো তো, আজকে যাব ওই যে হাতের কাজ আনতে। তোমাদের তো বললাম কালকে যাব কাজের জন্য, তো আজকেই যাব। আর এই জন্য আর কি সকাল সকাল উঠে নিয়েছি, রান্নাবান্না করে নিতে হবে। 11টার মধ্যে ঘরের যাবতীয় যা কাজ আছে সবটা করে নিয়ে আমাকে যেতে হবে। মা কিছুটা রাস্তা আসবে আর আমি এদিক থেকে কিছুটা যাব। তো তাই ভাবছি এই বৃষ্টির বাদলার দিনে যাব কী করে। তো আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠেই বলছিল যে আজকে আর যেতে হবে না, দেখো একজনকে তো বলে রেখেছি, সে কাজটা আমাকে দিয়ে দিয়েছে, মায়ের কাছে আছে। তো কাজটা যদি না আমি আনতে যাই তো তার একটু কি বলবো, খারাপ লাগতেই পারে আমি যদি না কাজটা করি। তাই ভাবলাম যতই যাই হয়ে যাক, ছাতা মাথায় দিয়ে হলেও আমাকে যেতে হবে। সেই ফাল্গুন মাস থেকে কোনো রকম কাজের দিকে করছিলাম না, কাজ করছিলাম না আর কি। তো তার কারণে কিন্তু আমাকে অনেকবার ফোন করেছে যার থেকে আমি কাজ আনতে যাই আর কি। মাকে অনেকবার জিজ্ঞাসা করেছে যে আমি কবে থেকে কাজ করব। তো যখন কাজ হয় না তখন কাজ করতে হয়, কারণ আবার সিজনের সময় এখন তো সিজন কাজের, এখন প্রচুর পরিমাণে কাজ হচ্ছে। আবার যখন সিজন থাকবে না তখন একদমই কাজ হয় না। কখনো আবার কি বলতো, পুরো পাড়ায় কাজ বন্ধ হয়ে যায়, কিন্তু আমি যার থেকে কাজ নিই সে কিন্তু একটু একটু করে কাজ আমাদের দেয়, যেমন হয় তেমন ওই একটা দুটো এরকম দেয়। ওই জন্যে না কাজ কি বলবো, সিজনের সময় কাজ করতে হয় তার আর কি। এই সময়টায় যখন চাপ থাকে তখন তাকে একটু কাজ করে হেল্প করতে হয়। তো আমি তো করতে পারিনি, আমার ওই যে অপারেশনের জন্য আমি করতে পারিনি, অনেক দিন হয়ে গেল। তার মধ্যে ফাল্গুন মাস থেকে যেহেতু কাজটা আমি করিনি, তখন আসলে মেয়ের পরীক্ষা ছিল। তারপরে হচ্ছে গরমটাও পড়ে গেল খুব পরিমাণে, তাই কাজ আনা বন্ধ করে দিয়েছিলাম। তারপরে যখন ভাবলাম যে এবার থেকে কাজ করব, তখন আবার এই দাঁত নিয়ে কতদিন যে ভুগলাম। তো তাই অনেক দিন কাজ বন্ধ ছিল, এবার কাজ করতে হবে। আর সামনে পুজো আসছে, কাজ অবশ্যই করতে হবে। তো চলো এদিকে এই যে কালকে রাত্রিরে সমস্ত সবজি কেটে রেখেছিলাম, সেগুলোই এখন ফ্রিজ থেকে বার করে নিচ্ছি আর মাছটাও বার করে নিচ্ছি। আর আজকের মাছটা যখন বার করেছি তখন দেখছি না একটু বরফ জমেনি, জানো তো, জল দিয়ে অতক্ষণ ভিজিয়েও রাখতে হয় না। মাছটা দেখছি যে এমনিই ছেড়ে আছে আর কি, একটা একটা হয়ে আছে, একটার উপর একটা লেগে যায় না। তো যাই হোক, এখন হাজব্যান্ড ঘুম থেকে ওঠেনি, তো ভাবলাম রান্নাটা একটু এগিয়ে রাখি। তো একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে পটল ভাজা বসিয়ে দিলাম। দিয়ে এদিকে এই যে টুকিটাকি কাজগুলো করবো। টুকিটাকি কাজ বলতে ওই যে ওই ঘরে জানালা দরজা খুলতে হবে, তারপরে এখন ওই যে হাজব্যান্ড উঠে পড়েছে, চা করতে হবে। তো আমি পটল ভাজা বসানোর আগে ওকে আমি ডেকেছিলাম যে রান্না বসাবো, তো তাহলে তুমি উঠে পড়ো না, চাটা একবারে করে নিয়েই তারপরে রান্নাটা বসাবো। কিন্তু ও বললো 10 মিনিট পরে উঠবো। তো আমি যেই পটল ভাজাটা বসিয়েছি উঠে পড়েছে, আর উঠেই বলছে চা দাও চা দাও। এই হচ্ছে আমার সকালবেলার একটা ঝামেলা, জানো তো, যে আমি তাড়াতাড়ি করে উঠেছি, তাড়াতাড়ি রান্নাটা সেরে নেবো, হবে না। তো এই পটলটা ভাজা হয়ে গেলে আবার আমাকে এই কড়া নাবিয়ে রেখে তারপরে ওর জন্য চা করতে হবে। শুধু ওর জন্যে না, আমার জন্যও করব। চা করে চা খেয়ে তারপরে ওই বাকি রান্নাটা করতে হবে। তো ততক্ষণে ভাতটাও হয়ে যাবে। আর আজকে এই যে পটল ভাজা, আলু ভাজা, চিচিঙে পোস্ত, ডাল আর মাছের ঝাল। আমার হাজব্যান্ড তো আজকে নিরামিষ করে, মঙ্গলবার। তো ওর জন্য করছি পটল ভাজা, আলু ভাজা, চিচিঙে পোস্ত আর ডাল। তার সঙ্গে আমাদের জন্যও করে নিচ্ছি। মাছটা সবার শেষে করব, সব রান্না হয়ে গেলে সব শেষে মাছটা করব, যেহেতু নিরামিষ হাজবেন্ডের। তো এগুলো হয়ে গেলে সব বাইরে রেখে আসবো, তারপরে মাছটা রান্না করব। তো এদিকে এই যে কড়াটা নাবিয়ে দিয়ে আর চা বসিয়ে দিলাম। আর আজ থেকে মেয়ে স্কুলে যাবে না, কারণ ওই যে এত পরিমাণে জল উঠে গেছে আমাদের এখানে, এতটা করে জল উঠে গেছে, পুরো ড্রেন পুরো ভরে গেছে, রাস্তায় জল উঠে গেছে। আর স্কুলে না জানি কতটা করে জল হবে। তো হাজব্যান্ড সকালবেলা ঘুম থেকে উঠে বলছে যে স্কুলে পাঠাতে হবে না,
তো তাই আজকেও স্কুলে যাবে না। আর মানে যে কদিন এরকম জল থাকবে সে কদিন ভাবছি স্কুলে পাঠাবো না। তো একবার ভেবেছিলাম পুরো পরীক্ষার সময় স্কুলটা পাঠাবো, আসলে কি বলো তো ওদের না এখনও পর্যন্ত সিলেবাস শেষ হয়নি। আর সিলেবাস না শেষ হলে তো পরীক্ষাটাও দিতে পারবে না, মানে যেগুলো আর কি এখন করাচ্ছে নতুন করে, তো সেগুলো তো জানা হচ্ছে না কি করাচ্ছে না করাচ্ছে। আসলে কোনো স্টুডেন্টই স্কুলে যাচ্ছে না, ওই দু একজন যাচ্ছে। আর যাদের আর কি নাম্বার আমার কাছে আছে তারা কিন্তু কেউ যাচ্ছে না, তাই পড়াটাও আমি পাচ্ছি না। তো এদিকে এই যে পটলটা ভেজে নিলাম। আর পটল ভাজলে জানো তো তেলটা খুব কালো হয়ে যায়, তো সেই তেলেই ওই জন্য তরকারিটা আগে বানিয়ে নিচ্ছি। তো এর মধ্যে যদি আমি ডালটা করতে যেতাম না, কী হতো বলতো, ডালটা একদম কালো হয়ে যেত। আর তার থেকে বড় কথা, ডালটা আমার এখনও সেদ্ধই হয় না। ওই যে ভাতে দিয়েছিলাম, ওই মোটামুটি সেদ্ধ হয়েছে, ওটা আবার একবার মানে ডালটা একটু ঘেটে আর একবার বসাতে। আবার এদিকে এই যে চিচিঙেটা সেদ্ধ করে নিয়েছি, নিয়ে পোস্তটা তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিয়ে আর চিচিঙের যেটা আর কি সেদ্ধ করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেবো। তো আমার হাজব্যান্ড এই চিচিঙে পোস্তটা খেতে খুব বেশি পছন্দ করে। তো আগে আমি তো বেটে করতাম, পোস্ত বেটে করতাম, অতটাও ভালোবাসতো না, কিন্তু এখন না চিচিঙে পোস্তটা বেশ ভালো খায়। আর চিচিঙে আগে আনতো না, আনলেও ভাজা খাওয়া হতো, শুধু বলতো যে আমার চিচিঙে খেতে ভালো লাগে না, চিচিঙের তরকারিতে একদমই পছন্দ করে না। কিন্তু ইদানিং এই যে চিচিঙে পোস্ত করলেও ভালো খাচ্ছে, আর বলছে যে এরকম চিচিঙে পোস্ত ঝিঙে পোস্ত করলে এরকম গোটা গোটা আর কি পোস্ত দিয়ে করতে বলছে আর কি, মানে ওই ভেজে, পোস্তটা না বেটে ভেজে করতে বলছে। যাই হোক, ওদিকে হচ্ছে পোস্তটা বসিয়ে রেখেছি, মানে একটু জলটা বেশি হয়ে গেছে, জলটা কমে এলে তারপরে নামাবো, যেহেতু ডাল হচ্ছে। আর পোস্তর তরকারিতে ঝোল ঝোল ভালো লাগে না, একটু মানে মাখা মাখা হলেই বেশি ভালো লাগে, শুকনো শুকনো। তো ওইদিকে তরকারিটা হচ্ছে বলে আমি ভাবলাম এই বাসনগুলো গুছিয়ে নিই, কারণ অনেক বাসন নোংরা হয়েছে, তো গামলার মধ্যে আবার উপর করতে হবে মেজে, তাই জন্য এই বাসনের জায়গাটা খালি করে নিলাম। নিয়ে আর এটা কি করবো বলেন তো, একটু মানে কলে এখন জল আছে, ওই কলের কাছে বসিয়ে দেবো। আর পাতকো থেকে জল তোলার খুব সমস্যা হয়ে যাচ্ছে, যেহেতু নোংরা জলে পা দিয়ে জল মানে তুলতে পারছি না, তো আমাকে সাইড দিয়ে দিয়ে জল তুলতে হচ্ছে। সকালবেলা দেখলে আমি কীভাবে জল তুললাম, খুব অসুবিধা হচ্ছে ওখান দিয়ে জল তুলতে। আর ভাতকোতলার মধ্যে জানি না কবে মানে জলটা আর কি কমবে, তো তাই জন্যে গামলাটা বসিয়ে রেখেছি। কলে যতক্ষণ জল আছে আর কি ততক্ষণ সব যে কটা আর কি খালি আছে সবগুলোই আর কি ভরে নেব। আর এদিকে এই যে টেবিলটা একটু গুছিয়ে নিয়েছি, জলের বোতলগুলো তো সব খালি হয়ে আছে, আজকে আর ভরা হবে না। ওই ভরা হবে না বলতে যতটুকু প্রয়োজন ততটুকুই ভরবো। তো দেখি কালকে যদি সময় পাই। আসলে কি বলতো, আমি কাজ নিয়ে চলে এলে না আমি আর এক্সট্রা কি কোনো রকম কাজই আমার করতে ভালো লাগে না, শুধু মনে হয় হাতের কাজটা কতক্ষণে শেষ করবো, এরকম একটা টেনশান থাকে। তাই জন্য আমার হাজব্যান্ড আর কি কাজ আনতে দিচ্ছিল না। রান্না বান্না আর কি ঠিকঠাকই রান্না করি, কিন্তু ওই যে পছন্দের রান্না মানে আমার হাজব্যান্ডের যেটা খেতে ইচ্ছা করে সেটা মুখ ফুটে বলতে পারে না আমি যখন কাজ আনি, কারণ কাজ সারাদিন করার পর না সন্ধ্যের পর আর রান্না করে বা কিংবা রান্না করে ঘরের কাজকর্ম করতে ইচ্ছা করে না। তাই হাজব্যান্ড আর মানে ইচ্ছা থাকলেও বলতে চায় না যে কিছু খাবার শখ হয় কি, তাই আমাকে কাজটা আনতে দিচ্ছিল না। যাই হোক, অনেক রাজি করার পর শেষমেশ রাজি হলো। তো এদিকে এই যে জামা কাপড়গুলো সব কালকের বলবো না, মানে তার আগের দিনেরও আছে এর মধ্যে কিছু। এখন যেহেতু মেঘলার ওয়েদার, দুদিন ধরেই তো শুকনো হচ্ছে, তোমাদের তো প্রতিদিনই বলছি মানে জামা কাপড় কাচলে একদিনে শুকনো হচ্ছে না। তো এইগুলোই দুদিন ধরে শুকনো হয়েছিল, কিন্তু ওই গোছানো হয় না। তো আজকে দেখছি পুরোপুরিভাবে শুকনো হয়ে গেছে, তো নিয়ে এসে এখানে জড়ো করে রেখে দিয়েছিলাম, এখন এই যে ভাঁজ করে নিচ্ছি। আর এইগুলো আর কি গুছিয়ে ওখানে রাখবো না, কারণ এগুলো এক্ষুনি দরকার। আমার রান্নাবান্না হয়ে গেলে চান করব, তাই জন্য এগুলো আর ওখানে গোছাচ্ছি না, এখানেই থাক। আর ওইদিকে মেয়ে এখনও ঘুমোচ্ছে, আমার হাজব্যান্ড কাজে বেরিয়ে গেছে। ওই যে দেখতে পাচ্ছ জানালার কাছে একটা নাইটি শুকনো দিয়েছিলাম, ওটা এই সকালের দিকেই দিলাম জানো তো। আসলে একটাও নাইটি আর শুকনো নেই পরার মতো, তাই জন্য ওটা আবার কি করলাম জানালার কাছে একটুখানি দিলাম, যতক্ষণ আর কি পাখাটা চলছে ততক্ষণে শুকিয়ে যাবে। সবটাই শুকনো হয়ে গেছে, গলার কাছে যে জায়গাগুলো আর কি মোটা সেগুলো আর কি শুকনো হয়নি। তো ওদিকে মেয়ে ঘুমোচ্ছে, আমি এদিকে এই যে আলমারিগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, খুব ধুলো হয়েছে। তো 2-3 দিন পর পর পরিষ্কার করি, মাঝে মাঝে আবার রোজ হয়ে যায়, মাঝে মাঝে 2-3 দিন পর করি, যখন যেমনভাবে সময় পাই তখন সেইভাবেই ঘরের কাজগুলো করে নিই।
সব হয়ে গেলে সব শেষে আর কি মেয়েকে ডাকবার। এদিকে দেখো ওর জন্য একটা পাউরুটি কিনেছি। এটা আর কি আগেরবারে একবার বানিয়েছিলাম, ওই ছোট ছোট পিস করে কেটে আর ডিম দিয়ে টোস্ট করে দিয়েছিলাম। সেরকমই আজকে করব, কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই আগে জিজ্ঞাসা করবে কি টিফিন করব। যেহেতু স্কুলে যাবে না, তো টিফিনটা আগে রেডি করে রাখতে হবে। আর স্কুলে গেলে তো ভাত খেয়ে যায়, আর স্কুলে যেটা খায় সেটা আমাকে রেডি করতে হয়। এখন যেহেতু স্কুলে যাবে না, তাই আর কি টিফিনটা রেডি করে রেখে দেবো, ঘুম থেকে উঠে তাহলে খেয়ে নিতে পারবে। তো সবগুলোই কাটা হয়ে গেছে। আর আমার মাছের ঝালটা বাকি আছে বলে এখনও করতে পারছি না। ডালটা হয়ে গেছে, সব রান্নাই হয়ে গেছে মোটামুটি। এখন শুধুমাত্র এই ডিম টোস্টটা করব, আর মাছের ঝালটা একটুখানি বাকি ছিল, সেটা করে নিলাম। নিয়ে আর এখন চলে এসেছি এই যে গ্যাসটা ভালো করে মুছে নিতে। তো তার সঙ্গে এই যে মশলার কৌটোগুলো একটু মুছতে হবে, যেহেতু রান্নার একদম সামনে থাকে, মানে ওই গ্যাসের একদম সামনে থাকে। যে যত আর কি রান্নাবান্না করি না, তেল ছিটকে এগুলোতে পড়ে। তারপরে দেখবে তেলের মধ্যে ফোড়ন দেওয়ার পর, মানে ডাল ঢালার পর দেখবে কড়ার মধ্যে ফোড়ন দিয়ে তারপরে যখন ডালটা ঢালি তখন দেখবে কত তেল মশলা ওড়ে। তো সেগুলোই আর কি এখানে আর কি এসে পড়ে, তো আর খুব তেল চিটে হয়। তাই প্রত্যেক দিন কিন্তু এইরকমভাবে পরিষ্কার করলে আর তেল চিটেটা হয় না। আর এইগুলো এই নিচটায় কেন রেখেছি বলো, এই র্যাকটা না একদম কি বলবো নড়বড়ে। তো এত ভারী ভারী জিনিস, আর ওখানে ধরছে কিন্তু ওই টলটল করছে। আমার হাজব্যান্ড বললো যে এগুলো নিচে রাখো, নইলে আবার যদি পড়ে যায় উল্টে তাহলে আবার তেলটাই পুরো নষ্ট হয়ে যাবে। মানে একটার মুখ ভালো জানো তো, আর একটা এই যে ব্লু যে বোতলটা আছে, ওটার মুখটা খুব একটা টাইট না, একটু ঢিলে ঢিলে মতো। তাই ওপরে রাখলে মানে ভরসা করে আর কি রাখতে পারছি না। ওপরে রাখলে যদি কোনো কারণে পড়ে যায়। আর আমার ঘরে জানো তো মাঝে মধ্যে ইঁদুর আসে, আর ওই ইঁদুরে এটা সেটা করে আর কি এদিক সেদিক যাওয়া আসা করে, এটা সেটা কাটে। তখন যদি আবার ইঁদুরেই ফেলে দেয় তো তেলটা পুরোটাই আর কি পড়ে যাবে, তাই আর কি নিচে রেখেছি। আর এদিকে এই যে এগুলো মুছে নিচ্ছি। তো তেলের বোতলগুলোও কিন্তু ভালো করে মুছে নিয়েছি, ওগুলো আর কি তেল তেল হয়ে গিয়েছিলো। তো মুছে চলে এসেছি এই যে বিছানা গোছাতে। মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, ওকে ডাকলাম। এখন বাজে ওই 9:30 মতো বাজে। তো ঘরের কাজকর্ম মোটামুটি হয়েই এসছে। বিছানা গোছাবো, ঘর দালান মুছবো, আর বাসনটা মাজবো, এই করলেই হয়ে যাবে। তো এগুলোই আর কি একটু তাড়াতাড়ি করে নিতে হবে। এদিকে সময়ও হয়ে আসছে, 11টার মধ্যে আর বেরোতে পারবো বলে মনে হচ্ছে না, কারণ এখনও ঘর মোছা ঝাড়া এগুলো হয়নি। মাকে ফোন করে বলে দেবো একটু, মানে একটু পরেই আর কি ফোনটা করে বলে দেবো যে একটু লেট হবে, তাহলে আর কি মাও রান্নাটা কমপ্লিট করে আসতে পারবে। মা কিন্তু এখনও পর্যন্ত রান্না করেনি। আমি যখন রান্না বসিয়েছিলাম তখন মাকে ফোন করেছিলাম, মাকে কালকে ফোন করে বলে দিয়েছিলাম যে রান্নাবান্না কমপ্লিট করেই আসতে। কিন্তু আজকে যখন সকালে ফোন করি, মা বলল যে রান্না করেনি, আসলে বাজার দোকান নেই বলে রান্না বসাতে পারছে না। তো আবার মাকে বলবো একটু পরে ফোন করে যে তুমি রান্নাটা করেই আসবে, বাজার দোকানও করে রান্না করে তবে আসবে। আমি ওই 11:30টার দিক করে বেরোবো। আর আজকে মনে হচ্ছে হাজব্যান্ড আর দিয়ে আসতে পারবে না। ও তো যখন এরকম কাজ আনতে যায় না, আমাকে গাড়িতে তুলে দিয়ে আসতে যায়, কিন্তু আজকে ওর কাজের চাপটা একটু আছে, তাই জন্য ও এখন আসবে না। আর এদিকে দেখো এই যে ঘর দালানটা এখন ঝাড়ু দিয়ে নেব। আর খাবার দাবারগুলো না এখন এই কদিন টেবিলের ওপরই রাখা হচ্ছে, ঘরে আর ঢোকাচ্ছি না। তো ঘরে ঢোকালে একটু অসুবিধাই হয়, ওইটুকুটা জায়গার মধ্যে না খেতে পারি না, খুব সমস্যা হয়। কিন্তু আমার হাজব্যান্ড আবার ঘরে ছাড়া বাইরে খেতে চায় না। তো এখন করে আর কি জোর করেই বাইরে দিই, ওকে ঘরে খেতে দিই না। তো বাইরেটা হলে অনেকটা জায়গা থাকে আর কি, মিলেচিলে একটু খেতে পারি, কিন্তু ঘরের মধ্যে ওইটুকুটা জায়গার মধ্যে তিনজনে বসতে খুব অসুবিধা হয়। দিনের বেলাটা বাইরে খাই, রাত্রির বেলাটা কিন্তু ওই কষ্ট করেই আমাদেরকে ওইটুকুটা জায়গার মধ্যে খেতে হয়। আর বাইরে কিন্তু বৃষ্টিটা এখন পুরোপুরি থেমে গেছে, মনে হচ্ছে রোদ্দুর উঠবে, তো সেরকমই একটা আবহাওয়া দেখতে পাচ্ছি। তো রোদ্দুর উঠলে ভালোই হয়, কারণ যে জামা প্যান্টগুলো আর কি ধুয়ে দিয়েছি কিছুটা, সেগুলো তো শুকনো হবে না। আর কাচাকুচি আজকে না চাদরটা তুলবো ভেবেছিলাম, কিন্তু আজকে আর তোলা হবে না। এই যে যাবো একটা জায়গায়, সেখানে যদি না আবার টাইম মতো পৌঁছাতে পারি, আবার ঘরে আসতেও লেট হবে। আর মেয়েটাকে তো রেখে যাব, একা ঘরের মধ্যে থাকবে। স্কুলে চলে গেলে কোনো রকম চিন্তা ছাড়াই আর কি আমি
যেতে পারি। আর যেহেতু ঘরে একা ওকে চাবি দিয়ে রেখে যাবো, একটু টেনশানের মধ্যেই থাকি যতক্ষণ না ঘরে আসি। তার মধ্যে হাজব্যান্ডকে বলে যায় যে মাঝে মাঝে ওকে একবার এসে দেখে যেতে। তো এখন করে এরকমই করতে হবে, ওকে ঘরে রেখেই আর কি আমাকে কাজের জন্যে যেতে হবে। আর ওকে নিয়ে যেতে গেলে একটা জার্নি, তারপরে শরীরের একটা কষ্ট, আবার তার মধ্যে গাড়ি ভাড়াটাও লাগবে। তো যত টাকার কাজ করি তো লাভ তো কিছু দেখতে পাবো না, উল্টে গাড়ি ভাড়াতেই শেষ হয়ে যাবে। তাই জন্য ওকে নিয়ে যেতে চাই না। আগে আগে ওর গাড়ি ভাড়া লাগতো না, তবু নিয়ে যেতাম। এখন যেহেতু ও বড় হয়েছে, ওর ভাড়া দিতে হয়, তাই ওকে সবসময় নিয়ে যায় না, মাঝে মধ্যে নিয়ে যায় যখন আর কি থাকি একবেলা, তখন নিয়ে যায়। আর এই যে দেখো কত বাসন নোংরা হয়েছিল, ঘর দালান সব পরিষ্কার করে মুছে নিয়ে এখন এই যে বাসনগুলো ধুতে বসেছি। তো উঠোনটা একদম লাস্টে ধুয়ে আর কি ঝাড়ু দিয়ে নেব, বাসনপত্র সব ধোয়া হয়ে গেলে। আর এই জায়গাটা একদম ভিজে ভিজে হয়ে থাকলে ভালো লাগে না। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই।